1944 সালে স্কুল ম্যাগাজিনে তার একটা লেখা প্রকাশিত হয়েছিল, আর তাই দেখে বাবা ভীষণ রেগে গিয়েছিলেন। তিনি কখনোই চাইতেন না যে ছেলে লেখক হয়ে উঠুক। গম্ভীর গলায় তিনি ছেলেকে উদ্দেশ্য করে বলেছিলেন, বেশি পাকামো করতে হবে না, অঙ্কটা মন দিয়ে করো। তারপর থেকে ছেলে আর লেখালেখির জগতে পা রাখেননি। বাবা মারা যাবার পর অভাব অনটনে পড়াশোনা একরকম ছেড়েই দিতে হয়েছিল। উপরন্তু 8 সদস্যের এক বিশাল পরিবারের দায়ভার এসে পড়েছিল সম্পূর্ণ তারই উপর। জীবিকা অর্জনের জন্য সে সময় প্রতিদিন তাকে ছুটে বেড়াতে হয়েছে। ফেরিওয়ালা হিসাবে বাড়ি বাড়ি গিয়ে সাবান বিক্রি করেছেন, কখনো টিউশনি করেছেন, কখনো বা অফিস পাড়ায় গিয়ে তিনি টাইপরাইটার মেশিন পরিষ্কার করেছেন, কখনো বা জেটির পাইস হোটেলগুলিতে ওয়েটার হিসাবে তিনি কাজও করেছেন। অবশ্য সেই কঠিন সময়ের মধ্যে দিয়েও তিনি কিন্তু একটু একটু করে নিজের পড়াশোনার কাজটিও চালিয়ে গিয়েছিলেন। বঙ্গবাসী কলেজের নাইট সেকশনে তিনি বিএ পড়েছিলেন। সে সময়ের একটি ঘটনা তিনি কখনো ভুলতে পারেননি। সারাদিন কাজের ফাঁকে তিনি আমেরিকান লাইব্রেরিতে গিয়ে ঠান্ডা জল খেতে যেতেন। সেখানে ঢুকতে হলে কাগজে নিজের পেশা পরিচয় এসব লিখতে হতো। তা তিনি পড়েছিলেন মহা ফাপড়ে। তিনি তো বেকার, কাগজে যদি তিনি আনএমপ্লয়েড লিখে দেন তাহলে তো তিনি ঢুকতে পারবেন না। সেই সময় একজন বাঙালি ভদ্রলোক সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। ভদ্রলোক বললেন, লিখে দিন, আপনি রাইটার। তা সেই ভুয়ো পরিচয় দিয়েই তিনি নিয়মিত আমেরিকান লাইব্রেরিতে ঠান্ডা জল খেতে শুরু করলেন। কিন্তু একদিন তার মনে হলো, এই ভুয়ো পরিচয় দিয়ে জল খাওয়া এটা তো বেশি দিন চলতে পারে না। আচ্ছা, সত্যি সত্যি রাইটার হওয়ার চেষ্টা করলে কেমন হয়? সেই চিন্তা থেকেই তিনি অনেক বইপত্র ঘেটে লিখে ফেললেন দুটো প্রবন্ধ, পাঠিয়েও দিলেন দৈনিক বসুমতী পত্রিকায়। কিন্তু একটিও ছাপা হলো না। পরে তিনি আরও একটি প্রবন্ধ লিখলেন। 1950 সালে সেই প্রবন্ধটি পত্রিকায় প্রকাশিত হলো, আর তার সাথে সাথেই শুরু হলো তার সাহিত্য চর্চার অমূল্য জীবন। বলা বাহুল্য, পরবর্তীকালে তিনিই হয়ে উঠেছিলেন বাংলা আধুনিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার, নাম মণিশঙ্কর মুখোপাধ্যায়, যিনি সবার কাছে লেখক শঙ্কর নামেই পরিচিত। সময়টা ছিল 1951 সাল। কলকাতা হাইকোর্টে তখন কর্মরত ছিলেন শেষ ব্রিটিশ ব্যারিস্টার নোয়েল ফ্রেডরিক বারওয়েল। একদিন সেই সাহেবের চেম্বারে হাজির হলেন 18 বছর বয়সী সেই বাঙালি যুবকটি। তার চোখে মুখে ছিল প্রতিদিনের জীবন সংগ্রামের ক্লান্তি চিহ্ন। সাহেবের সৌজন্যেই ক্লান্ত বিধ্বস্ত সেই ছেলেটি অভাবনীয়ভাবে ব্যারিস্টারের ক্লার্ক হিসাবে নতুন কাজে নিযুক্ত হলেন। বারওয়েল সাহেবের অধীনে কাজ করার সময় তিনি কেবলমাত্র একজন ক্লার্ক ছিলেন না, বরং সাহেবের বন্ধু হয়ে উঠেছিলেন। সাহেব তাকে নিয়ে যেতেন, সিনেমা দেখতে যেতেন, পার্টিতে যেতেন, ডিনার করতেন, এবং সর্বোপরি তাকে বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছিলেন। সাহেব যখন কাজের জন্য হাইকোর্টে থাকতেন, তখন তিনি সাহেবের অফিসের লাইব্রেরিতে বইয়ের মধ্যে বুঁদ হয়ে ডুবে থাকতেন। সাহেব ভালো করেই জানতেন যে তার এই নবনিযুক্ত ক্লার্ক মহাশয়ের একটু আধটু সাহিত্য চর্চার নেশা আছে। একদিন তিনি সেই নবীন লেখককে উদ্দেশ্য করে এক অমোঘ মন্ত্র উচ্চারণ করলেন। বললেন, কলকাতা সম্পর্কে যদি লিখতে চাও তবে শেখো কিভাবে তারা বাঁচে, কিভাবে ভালোবাসে, কিভাবে মিথ্যা বলে এবং কিভাবে মরে। এই ঘটনার বেশ কিছুদিন পরে 1953 সালে তদানীন্তন মাদ্রাজ শহর থেকে ভেসে এলো হঠাৎ এক দুঃসংবাদ। ব্যারিস্টার বারওয়েল সাহেব আর নেই। সফর চলাকালীন তার আকস্মিক মৃত্যু হয়েছে। আর এরপরেই সেই ক্লার্ক ছেলেটির জীবনের মোড় সম্পূর্ণ ঘুরে গেল। সাহেবের বিয়োগ ব্যথায় আচ্ছন্ন হয়ে তিনি স্থির করেছিলেন যে তিনি তার প্রিয় সাহেবের জন্য একটি বই লিখবেন। এই ভাবনা থেকেই জন্ম নিল তার প্রথম উপন্যাস কত অজানারে। 1955 সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে লেখাটি প্রকাশিত হতে শুরু করে। বলা বাহুল্য, সেই প্রথম লেখাতেই তিনি বাজিমাত করলেন। পাঠক সমাজ সেই উপন্যাসে বর্ণিত আদালতের অন্দরমহলের অজানা অজস্র সব কাহিনী পড়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল। রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছিলেন উপন্যাসটির লেখক
বারোয়েল সাহেবের সেই ক্লার্ক, যার নাম শঙ্কর। কত অজানারে উপন্যাসটি যেমন তুমুল সাফল্য নিয়ে এসেছিল, তেমনি পাশাপাশি উড়ে এসেছিল তাচ্ছিল্য, অবহেলা আর সমালোচকদের তীক্ষ্ণ তীর। অনেকেই তাকে বলতে শুরু করলেন ওয়ান বুক ওয়ান্ডার, এক বইয়ের লেখক। সমালোচকদের ধারণা ছিল তিনি যা লেখার লিখে ফেলেছেন, এরপর তার আর দেওয়ার মতো কিছুই নেই। শুনলে আপনারা বিশ্বাস করবেন না যে এই অপবাদ তাকে 7 বছর ধরে তাড়িয়ে বেরিয়েছে। 7 বছর তিনি প্রায় কিছুই লেখেননি, এবং এই সময়টি ছিল তার জন্য চরম এক মানসিক যন্ত্রণার এবং একই সাথে এক মহা প্রস্তুতির। এই সময় তিনি অনেক চাকরির চেষ্টা করেছেন বটে, কিন্তু মনের মধ্যে সবসময় লালন পালন করেছেন প্রত্যাঘাতের এক সুপ্ত ইচ্ছে। 1962 সাল এক বর্ষণমুখর সন্ধ্যায় কলকাতার ডালহৌসি স্কোয়ারের জলমগ্ন মোড়ে দাঁড়িয়ে থাকতে থাকতে তিনি দূরের গ্র্যান্ড হোটেলের উজ্জ্বল আলোর মধ্যে যেন এক অদ্ভুত সংকেত দেখতে পেলেন। হঠাৎ তার মনে পড়ে যায় বারোয়েল সাহেবের সঙ্গে স্পেন্সার হোটেলে থাকার সময় তিনি হোটেলের জীবনকে খুব কাছ থেকে দেখেছিলেন। সেই মুহূর্তেই তার মাথায় আসে চৌরঙ্গী উপন্যাসের মূল ভাবনা। সে বছরই প্রকাশিত হলো তার চৌরঙ্গী উপন্যাস। অচিরেই তা হয়ে উঠল বাংলা সাহিত্যের ইতিহাসে এক মাইল ফলক। কলকাতার প্রাণকেন্দ্র চৌরঙ্গীকে কেন্দ্র করে গড়ে ওঠা সেই কাহিনী আসলে ছিল একটি খণ্ড কলকাতার গল্প। শঙ্কর নিজে এই উপন্যাসের কথক ছিলেন। তিনি একজন নবীন টাইপিস্ট হিসাবে হোটেলে যোগ দেন এবং সাক্ষী হয়ে থাকেন অজস্র ট্র্যাজেডি এবং জীবনের অদ্ভুত মোড়গুলোর। এই উপন্যাসের চরিত্রটা কিন্তু আজও বাঙালির কাছে কিংবদন্তি। বারোয়েল সাহেবের মতো মার্জিত মার্কো পোলো, করিতকর্মা রিসেপশনিস্ট স্যাটাবোস আর সুন্দরী ট্র্যাজিক হোস্টেস করবী গুহ, এই চরিত্রগুলো যেন শঙ্করের উপন্যাসের মধ্যে দিয়ে আমাদের কাছে সত্যি হয়ে ওঠে। আপনারা জানেন 1968 সালে এই উপন্যাসটিকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়। সেখানে স্যাটাবোসের ভূমিকায় অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার। লেখক শঙ্কর পরে জানিয়েছিলেন যে উত্তম কুমার তার কল্পনার স্যাটাবোসের চরিত্রের চাইতেও বেশি আকর্ষণীয়ভাবে চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন। এই সিনেমাটি কিন্তু আজও বাঙালির কাছে এক অনন্য সাধারণ ক্লাসিক সিনেমা। বলা বাহুল্য, চৌরঙ্গী উপন্যাসের পর শঙ্করকে কিন্তু আর কখনো পিছন ফিরে তাকাতে হয়নি। শঙ্কর নিজেই পরে বলেছিলেন, একটা সময় ছিল যখন বিয়েবাড়িতে উত্তম কুমার আর আমার কাছে সই নেওয়ার জন্য একই রকম ভিড় হতো। লেখকদের একটা সেলিব্রিটি স্ট্যাটাস ছিল। বিয়েবাড়িতে কাগজ না পেয়ে ন্যাপকিনে পর্যন্ত সই নিয়েছে আমার। তখন বিয়েতে বই উপহার দেওয়ার রেওয়াজ ছিল। নতুন বউ উপহারের মোড়ক খুলে দেখত কতগুলো চৌরঙ্গি পেয়েছে। অনেকে হয়তো জানেন না যে শঙ্কর ছিলেন প্রথম সেই লেখক যিনি ব্যবসার আধুনিক নিয়মগুলিকে প্রয়োগ করেছিলেন বই ব্যবসার ক্ষেত্রে। একটা সময় তো ছিল যখন লেখকের বই ছাপা, বই বিক্রি করা ইত্যাদি সব ব্যাপারই প্রকাশকই যা করার সব কিছু করতেন। এর ফলে অনেক সময় লেখককে বঞ্চিত হতে হয়েছে, প্রকাশকদের দ্বারা প্রতারিত হতে হয়েছে। আমার তো মনে পড়ছে ঘাটশিলা থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কলকাতায় এসে প্রকাশকদের কাছে টাকা চাইলে প্রকাশক 300 টাকার বদলে তাকে মাত্র 40 টাকা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আবার ধরুন কাজী নজরুল ইসলাম, তিনি তো মাত্র কয়েক টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছিলেন সঞ্চিতার কপিরাইট। শঙ্কর এই ব্যবস্থাটিকে আমূল বদলে দিয়েছিলেন। তিনি বই কত ছাপা হবে, কিভাবে ছাপা হবে, প্রচ্ছদ কেমন হবে, দাম কত রাখা যাবে, এ সব থেকে শুরু করে বিক্রি পদ্ধতি কী হবে, সব কিছুকে তিনি নিজে নিয়ন্ত্রণ করতেন। এক কথায় বই বিক্রির ব্যবসার মধ্যে প্রফেশনালিজম তিনিই প্রথম নিয়ে এসেছিলেন। একটি মিথ প্রচলিত আছে যে শঙ্কর তার বেশ কিছু বই নীল রঙের একটা সুদৃশ্য প্যাকেটে করে বাড়ি বাড়ি বিক্রি করতেন এক ব্যাগ শঙ্কর স্লোগান দিয়ে। আসলে এক ব্যাগ শঙ্কর ছিল তার ছোটদের জন্য লেখা গল্পের একটি অসামান্য সংকলন। বলা বাহুল্য, তার লেখনীর গুণে এবং বই বিক্রির ব্যবস্থার অভিনবত্বের জন্য এই বইটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে খুব তাড়াতাড়ি বইটির লক্ষাধিক কপি বিক্রি হয়েছিল এবং সাধারণ মানুষের ঘরে ঘরে তা পৌঁছে গিয়েছিল। এটা ছিল তার
প্রফেশনালিজমের এক অসাধারণ উদাহরণ। এ প্রসঙ্গে বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের মন্তব্য উল্লেখ করা যেতেই পারে। তিনি লিখেছেন, এই প্রথম আমরা দেখলাম একজন লেখক দুটো ভূমিকায় চমৎকার মানিয়ে নিয়েছেন। এক, লেখক হিসাবে পরের পর বিষয় নির্বাচন করেছেন সুপরিকল্পিতভাবে এবং লিখেছেন যথেষ্ট মমতা নিয়ে। দুই, তার বিলি ব্যবস্থায় দেখিয়েছেন পেশাদারি দক্ষতা। রবীন্দ্রনাথের পর থেকে বাংলা বইয়ের প্রচ্ছদ নিয়ে নানান পরীক্ষা হয়েছে, কিন্তু সুন্দরী নারীর ফটোগ্রাফ ব্যবহার করতে কেউ উদ্যোগ নেননি। দেখা গেল সেটা করায় শঙ্করের বই আরও আকর্ষণীয় হয়েছে। সত্যি অসম্ভব জনপ্রিয় লেখক ছিলেন শঙ্কর। তার বই বিক্রির হার ছিল তাক লাগানো। বাংলা ভাষায় লিখছেন বা লিখেছেন এমন কোনো লেখকের জীবদ্দশায় তার কোনো একটি বইয়ের শতাধিক সংস্করণ বেরোচ্ছে, এসব কথা শুনলে সত্যি অবিশ্বাস্য মনে হয়। কিন্তু শঙ্করের ক্ষেত্রে তা ছিল ভীষণভাবে সত্যি। তা শঙ্কর কেবলমাত্র একজন লেখকই ছিলেন না, মার্কেটিংয়ে প্রফেশনালিজমের দক্ষতার সুবাদে তিনি ঢুকে পড়েছিলেন কলকাতার কর্পোরেট জগতে, হয়েছিলেন একজন অত্যন্ত সফল কর্পোরেট প্রফেশনাল। রেলওয়ের জনসংযোগ বিভাগের অফিসার হিসাবে কাজ শুরু করে তিনি ফিলিপস, ডানলপ এবং গোয়েঙ্কার আরপিজি গ্রুপের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছিলেন। বলা বাহুল্য, তার এই কর্পোরেট জগতের রোমাঞ্চকর অভিজ্ঞতায় সম্পৃক্ত হয়েছিল তার বহু রচনা। সেসব লেখায় তিনি কর্পোরেট জগতের যে নিখুঁত চিত্রায়ন উপস্থিত করেছিলেন তা ছিল অবিশ্বাস্য এবং বাংলা সাহিত্যে তা আগে কেউ করে দেখাতে পারেননি। বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্রদ্ধেয় সত্যজিৎ রায় কর্পোরেট জগৎ নিয়ে লেখা শঙ্করের দুটি অসামান্য উপন্যাসকে চলচ্চিত্রে রূপ দিয়েছিলেন। 1971 সালে সীমাবদ্ধ এবং 1975 সালে জন অরণ্য। সীমাবদ্ধ উপন্যাসে শঙ্কর দেখিয়েছেন একজন উচ্চাকাঙ্ক্ষী যুবককে, যিনি কর্পোরেটের সিঁড়ি বেয়ে উপরে ওঠার নেশায় নিজের নীতিবোধকে বিসর্জন দিয়েছিলেন। সেই কাহিনী কিন্তু আজও এই 50 বছর পরেও অত্যন্ত প্রাসঙ্গিক। অন্যদিকে জন অরণ্য 70 দশকের বেকার সমস্যা এবং দুর্নীতির এক ভয়াবহ দলিল। শঙ্কর নিজে মিডলম্যান বা দালালি করে একসময় জীবিকা নির্বাহ করেছিলেন, তাই এই উপন্যাসের প্রতিটি লাইন ছিল অভিজ্ঞতার রক্ত দিয়ে লেখা। পরিচালক সত্যজিৎ রায় বলেছিলেন, শঙ্করের লেখা এই দুটি উপন্যাসের জন্যই তিনি আধুনিক ভারতের অবক্ষয়ের চিত্র সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছিলেন। এর চাইতে বড় স্বীকৃতি বোধহয় আর কিছু নেই। তার অসংখ্য বইগুলির মধ্যে এই মুহূর্তে মনে পড়ছে বেশ কয়েকটি জনপ্রিয় বইয়ের কথা, যেমন নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি, সম্রাট ও সুন্দরী, চরণ ছুঁয়ে যাই, স্বর্গ মর্ত পাতাল, একদিন হঠাৎ, ওপার বাংলা এপার বাংলা, ঘরের মধ্যে ঘর ইত্যাদি। জীবনের শেষ পর্বে শঙ্কর তার লেখনীর মোড় ঘুরিয়ে দিয়েছিলেন, আপনারা জানেন, আধ্যাত্মিকতার দিকে। বিশেষ করে স্বামী বিবেকানন্দের উপর তার গবেষণা, তার লেখা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। তার বই অচেনা অজানা বিবেকানন্দ, আহারে অনাহারে বিবেকানন্দ, আমি বিবেকানন্দ বলছি, অবিশ্বাস্য বিবেকানন্দ ইত্যাদি পাঠক মহলে বিপুল আলোড়ন তৈরি করে। বইগুলিতে তিনি বিবেকানন্দের জীবনের এমন সব দিক উন্মোচন করেছেন যা আগে কেউ কখনো সেই সাহস করে দেখাতে পারেননি। রামকৃষ্ণ মিশনের অনেক সন্ন্যাসী তারা কিন্তু প্রথম দিকে এই বইগুলিকে গ্রহণ করতে পারেননি। তারা শঙ্করের সেসব লেখার তীব্র সমালোচনা করেছিলেন। তা মিশনের পরবর্তী প্রধান স্বামী রঙ্গনাথানন্দ তিনি শঙ্করকে সমর্থন জানিয়েছিলেন এবং বলেছিলেন যে শঙ্কর বিবেকানন্দকে একজন জলজান্ত রক্তমাংসের মানুষ হিসাবে ফুটিয়ে তুলে এক মহান কাজ করেছেন। শঙ্করের গবেষণায় উঠে এসেছিল বিবেকানন্দের মানবিক ছোটোখাটো ভুল ত্রুটিগুলি এবং শিকাগো ধর্ম মহাসভার সাফল্যের পর বিবেকানন্দের ভুল ত্রুটির ফলে তার বিরুদ্ধে তৈরি হওয়া একাধিক গভীর ষড়যন্ত্র, যেগুলি পড়ে পাঠক সমাজ বিস্মিত হয়েছিল। আজও যদি পাঠকরা এই বইগুলি পড়েন, আমি নিশ্চিত তারা স্তম্ভিত হয়ে যাবেন। বিবেকানন্দ ভক্তরা তো অনেকে বইগুলি হজমই করতে পারবেন না বলে আমার বিশ্বাস।
এ প্রসঙ্গে মনে রাখতে হবে যে শঙ্কর কিন্তু ছিলেন রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা সারদা দেবী তাদের একজন পরম ভক্ত। একথা সর্বজন স্বীকৃত যে শঙ্করের জনপ্রিয়তার অন্যতম বড় কারণ ছিল তার লেখার সহজবোধ্যতা। তিনি কখনো তথাকথিত বুদ্ধিজীবী মহলের জন্য লেখেননি, বরং সাধারণ মানুষের জীবনকে তাদের ভাষাতেই তিনি তুলে ধরেছিলেন। এ প্রসঙ্গে ইন্দ্রনীল সান্যালের লেখা আপনাদের সামনে তুলে ধরার লোভ সামলাতে পারছি না। তিনি লিখেছেন, এখনও মনে আছে জন অরণ্য উপন্যাসের প্রথম প্যারাগ্রাফ। আজ 1 আষাঢ়, কলকাতার চিৎপুর রোড আর সিআইটি রোডের মোড়ে একটা বিবর্ণ হতশ্রী ল্যাম্পপোস্টের খুব কাছে দাঁড়িয়ে রয়েছে সোমনাথ। পুরো নাম সোমনাথ ব্যানার্জি। এখানেই আছে বিখ্যাত সেই ট্রামের বর্ণনা। সোমনাথের মনে হলো প্রাগৈতিহাসিক যুগের এক জরাগ্রস্ত বিশাল গিরগিটি নিরাপদ আশ্রয় থেকে বিতাড়িত হয়ে কেমনভাবে কলকাতার এই জন অরণ্যে আটকা পড়ে কাতর আর্তনাদ করছে। একটু পরেই আছে সোমনাথের ওখানে দাঁড়িয়ে থাকার কারণ। কেউ প্রশ্ন করলে সোমনাথকে স্বীকার করতে হবে সে চলেছে মেয়ে মানুষের সন্ধানে। শঙ্কর তার দীর্ঘ 7 দশকের সাহিত্য জীবনে পাঠকদের ভালোবাসা পেলেও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেতে তাকে অনেক অপেক্ষা করতে হয়েছে। তার আত্মজীবনীমূলক গ্রন্থ একা একা একাশির জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন 87 বছর বয়সে। এই বয়সে এই সম্মান পাওয়াকে অনেকেই দেরিতে আসা সম্মান বলে অভিহিত করেছেন, যথার্থই বলেছেন তারা। এর আগে তিনি পশ্চিমবঙ্গ সরকারের বঙ্কিম পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। 2019 সালে তিনি কলকাতার শেরিফ হিসাবে নিযুক্ত হন, যা ছিল তার কর্মজীবনের এক অনন্য সম্মান। বাঙালি পাঠক সমাজকে নিজের তৈরি মায়াবী এক নাগরিক জগতে আচ্ছন্ন রেখে ভাষা দিবসের প্রাক্কালে 20 ফেব্রুয়ারিতে 92 বছর বয়সে শঙ্কর সদ্য প্রয়াত হয়েছেন। তিনি দীর্ঘ জীবন পেয়েছিলেন। এই দীর্ঘ জীবন ধরেই তিনি তার জনপ্রিয়তাকে সসম্মানে অক্ষুণ্ণ রাখতে পেরেছেন, এটা কিন্তু কম কথা নয়। সময়ের একটা বড় পরীক্ষায় তিনি সসম্মানে উত্তীর্ণ হয়েছেন ঠিকই, তাই আশা করা যায় তিনি ভবিষ্যতে একজন কালজয়ী লেখক হিসাবে বাঙালি পাঠক সমাজে গ্রহণযোগ্য হয়ে উঠবেন। তাকে জানাই গভীর শ্রদ্ধা। আজ এই পর্যন্ত, দেখা হবে এইরকমই নলেজেবল নতুন কোনো ভিডিওতে।